অনেক বছর আগে উষা গাঁয়ে দুই কাঠুরে বাস করত। একজন যুবক, তার নাম শ্যাম, আর একজন একটু বয়স্ক, তার নাম ছিল হরলাল। শ্যাম এবং হরলাল রোজ ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে যেত। দূরাঞ্চলের জঙ্গলে গিয়ে তারা সারাদিন কাঠ কাটত। সন্ধ্যার কিছু আগে তারা কাঠের বোঝা মাথায় নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসত। বেশিরভাগ দিনই শ্যাম আর হরলাল বাড়ি পৌঁছতে বেশ রাত করে ফেলত। জঙ্গল থেকে কেটে আনা কাঠ তারা রোজ বিক্রি না করে সপ্তাহে একদিন হাটে গিয়ে বিক্রি করত। যা আয় হতো তাতে তাদের দুটো সংসার ভারী আনন্দে চলে যেত। হরলাল সংসারী মানুষ, তার স্ত্রী, ছেলে মেয়ে, বৃদ্ধা মা সবাই আছে। বড় ছেলেটি বড় রুগ্ন, তার স্ত্রীও বড় রুগ্না। বড় মেয়েটি অবশ্য স্বাস্থ্যে ভালো এবং গ্রামের কিছু বাড়িতে কাজ করে কিছু টাকা উপার্জন করে। বাড়িটা হরলালের নিজেরই, কিছু জমিও আছে তার। অপরদিকে শ্যাম খুব কর্মঠ এবং বলিষ্ঠ যুবক, তবে তার বাবা মা ভাই বোন কেউ নেই। সংসারে সে একা, বাবার তৈরি করে রাখা বাড়িটাতেই সে বাস করে। কিছুটা জমি তারও আছে, তবে সে জমিতে শ্যাম চাষ করে না। একা থাকতে ভালো লাগে না শ্যামের, বিয়ে করা দরকার তার। সে বুঝতে পারে, কিন্তু কেউ কোনো প্রস্তাব নিয়ে এগিয়ে আসে না। তার নিজেরও খুব লজ্জা, এসব বিয়ে টিয়ের ব্যাপারে কাউকে মুখ ফুটে সে বলতে পারে না। এভাবেই দিন কাটে। রোজ রাতেই বাড়ি ফিরে রান্না করতে হতো শ্যামকে। রান্না করতে গিয়ে হাত পুড়তো কোনোদিন বা লবণ ছাড়া তরকারি খেতে হতো। শ্যাম কর্মঠ হলেও সাংসারিক কাজ একেবারেই পারে না। রাতে বিছানায় শুয়ে স্বপ্ন দেখে সে, অনেক রঙিন স্বপ্ন। সুন্দরী মেয়েরা তার হাত ধরে তাকে নিয়ে যাচ্ছে, সে যেন পরীদের রাজ্যে চলে গেছে। তারা সবাই শ্যামকে বড় আপন করে নিয়েছে। পরীদের রানী তাকে বিয়ে করতে চাইছে, কি ভীষণভাবে অনুরোধ করছে শ্যামকে। কিন্তু স্বপ্নই থেকে যায়। স্বপ্ন ভেঙে যেতেই বড় খারাপ লাগে শ্যামের। রোজ সকালে ঘুম থেকে উঠে আবার সে নিজের কাজে রওনা হয়। তবে জঙ্গলে ভোরবেলা কাঠ কাটতে যাওয়ার সময় তার প্রত্যেক দিনই মনে হয়, আজ বুঝি কাঠ কাটতে গিয়ে নিশ্চয়ই কোনো সুন্দরীর সঙ্গে তার দেখা হবে, আর সে অত্যন্ত আকুলভাবে তাকে বিয়ের প্রস্তাব দেবে। আর প্রস্তাব পাওয়া মাত্রই শ্যাম আনন্দে বলে উঠবে, এই তো তোমার জন্যই এতদিন অপেক্ষা করেছিলাম। দিন আসে, দিন যায়। ভোরবেলা কাঠ কাটতে বেরোয় শ্যাম, রাত্রে ফিরে আসে। কিন্তু সেই কাঙ্ক্ষিত দিনটি তার জীবনে কোনো দিনই আসে না। ধীরে ধীরে মনটা শুকিয়ে যেতে থাকে শ্যামের। একদিন ভোরবেলা হরলালের সঙ্গে কাঠ কাটতে বেরিয়েছে সে। সারাদিনে আকাশটা মেঘলা, তাই আজ তারা একটু তাড়াতাড়ি করেই ফেরার চেষ্টা করছিল। সন্ধ্যার কিছু আগেই কাঠ কাটা শেষ করে কাঠের বোঝা বেঁধে তৈরি হলো তারা। আকাশে মেঘ ঘন হয়ে এসেছে। সমস্ত কিছু গুছিয়ে তারা ফেরার উপক্রম করছে, এমন সময় হঠাৎ যেন কোথা থেকে ঝড় আর বৃষ্টি এসে ওদের কাঁপিয়ে দিয়ে গেল। হনহন করে হাঁটতে শুরু করলো ওরা। বৃষ্টির জন্য প্রথমে একটু অসুবিধা না হলেও ঝড়ের দাপটে দুজনেই নুয়ে যাচ্ছিল প্রায়। বাতাসের বেগ ক্রমশই বাড়ছে। জঙ্গল থেকে বেরোবার আগেই বিপদের মুখোমুখি হলো তারা। ঝড় হঠাৎ করেই বড় ভয়ঙ্কর রূপ নিল। ভেঙে পড়তে লাগলো গাছের ডালপালা, আর সেই সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমকাতে লাগলো অনবরত। হু হু করে হাওয়া চলতে লাগলো চারপাশে, আর মাথার উপর থেকে গাছের ডালপালাগুলো মরাত মরাত করে খসে পড়তে লাগলো তাদের সামনে।
পথ হারিয়ে হরলাল আর শ্যাম একেবারে দিশেহারা হয়ে পড়ল। এই বদ্ধভূমিতে কোথায় আশ্রয় পাবে তারা? মাথার উপর যেভাবে গাছের ডাল ভেঙে পড়ছে, যে কোনো মুহূর্তেই তো তাদের জীবন শেষ হয়ে যেতে পারে। এক প্রলয় কাণ্ড শুরু হয়ে গেছে তখন চারদিকে। বাতাসের শাসানি, মেঘের গর্জন ধ্বনি, গাছপালার আওয়াজ এক বিভৎস ভয়ের সঞ্চার করল তাদের মনে। জীবন আর মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে রইল তারা। এই দুর্যোগের হাত থেকে প্রাণ যে বাঁচবে সে আশা কার্যত তারা ছেড়েই দিয়েছিল। কিন্তু বিধাতা কখন কি যে চান তা কি কেউ বলতে পারে? আর সেই জন্যই বোধ হয় হঠাৎ করেই ঝড়টা থেমে গেল, বৃষ্টি বন্ধ হয়ে গেল। ধীরে ধীরে মেঘ সরতে লাগলো আকাশ থেকে। তবে রাত অনেক গভীর হয়েছে তখন। ঘুটঘুটে অন্ধকার চারদিক। পথের ওপর অনেক গাছ পড়ে আছে, গাছের ডাল পড়ে আছে। পথ দেখা যায় না, পথের অস্তিত্ব মুছে গেছে অনেকক্ষণ। এক পা করে তারা হেঁটে চলেছে। কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে তা তাদের বোঝার উপায় নেই, আর সে চেষ্টাও তারা করছে না। এগিয়ে যাওয়াটাই তাদের একমাত্র কাজ এখন। কোথায় যাচ্ছে, কোথায় পৌঁছবে তা ভেবে দেখে লাভ নেই। অনেকক্ষণ এভাবে হাঁটতে হাঁটতে ওরা ক্লান্ত হয়ে পড়ল। ইতিমধ্যে একটা চাঁদ উঠেছে আকাশে। চাঁদের আলোয় যেন পথটাও দেখতে পেল তারা। একটু দম নিয়ে আবার হাঁটতে শুরু করলো, আরো জোরে, আরো দ্রুত গতিতে। কিন্তু হেঁটে চলেছে তো হেঁটেই চলেছে, জঙ্গল শেষ হবার কোনো নাম নেই। এক সময় হরলাল থমকে দাঁড়ালো। ওর পিছু পিছু শ্যাম আসছিল। হরলালকে দাঁড়াতে দেখে সে একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি হলো হরদা, থামলে কেন? কি হলো? থামলো, থাম। শ্যাম রে, কেমন যেন লাগতাছে। চমকে উঠল শ্যাম। হরদার গলায় ভয়, সামনে কি বিপদ? হরদার গলাটা এমন শোনাচ্ছে কেন? শ্যাম হরলালকে বলল, কেমন ধারা লাগছে? কি হইল কও? হরলাল বলল, কতক্ষণ দুইটা ঘুরছি কত, এখন জঙ্গল থেকে বাইর হইলাম না কেন? নিশিরে পায় নাই তো? নিশি কি কইছ? কোনো জবাব দিল না হরলাল। পেছন ফিরে একবারও তাকালো না শ্যামের দিকে। শ্যাম দেখতে পেল হরদা মাথা ঘুরিয়ে তার ডান দিক বাঁ দিক সামনের দিকে চোখ বুলিয়ে নিচ্ছে। কিছু যেন একটা দেখার আশায় কান পেতে চুপচাপ দাঁড়িয়ে আছে হরদা। গাছের পাতাগুলোর ফাঁক গলে নেমে এসছে চাঁদের আলো। বনভূমিতে কোথাও চন্দ্রালোক এবং কোথাও অন্ধকার। আলো আঁধারিয়ে আলো ছায়া বড়ই রহস্যময় আর গা ছমছমে লাগছে। হরলাল বলে উঠল, জঙ্গলে এমনি বিপদ হয়, ঠিক জানি নে, তবে কিছু খারাপ জিন হইব। তারা মানুষেরে এমনই ঘুরাইতে থাকে। 50 বার একই রাস্তায় ঘুইরা যখন মানুষ ক্লান্ত হয়ে যায় তখন তারে মাইরা ফেলে। শ্যাম পা বাড়িয়ে একেবারে হরলালের গা ঘেঁষে দাঁড়ালো। হরদা চলো, ওই ওই গাছটার লগে যাই, উপরে উপরে বসা থাকে গিয়া, সকাল হইলে গায়ে যামু। থাম, দেই কি করা যায়, মাথা ঠান্ডা রাখুন লাগবো।
কিন্তু আমি ভাবতেছি নিশি যদি পাইয়া থাকে তবে হয়তো ওই চাইছে না যে আমরা আগায় যাই। হয়তো এটা তারই এলাকা। এখনই মোদের হঠাৎ করেই একটু অস্বস্তিতে পড়ে শ্যাম হরলালকে বলল, কি কইছ হরদা? চলো চলো ছুটে পালামু। এই নি। পালামু কোথা? ডরাসনি, চুপ। হঠাৎ করেই শ্যামের মনে হলো এই হরদাই নিশি নয় তো। ভয় আঁকড়ে ধরল তাকে আরো মজবুত করে। আশপাশ থেকে অনেক রকম শব্দ আসছে। সব শব্দ ছাপিয়ে হঠাৎ করে একটা অদ্ভুত রকমের হাসির শব্দ ভেসে এলো যেন। শ্যাম ডান দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। হঠাৎ সাদা মতো একটা হাত দেখতে পেল সে। অবিকল মানুষের হাত, কিন্তু সাদা, ধপধপ করছে। হাতটা খুব জোরে জোরে নড়ছে, যেন ওদের ডাকছে কেউ। শ্যাম হরলালকে বলল, হরদা, ওই দাও, ওই পানে। হরলাল সেদিক দেখে অনেক খুঁজে কিছুই দেখতে পেল না। কই? কিছু দেখছি না তো। ওই যে হাত নাইরা ডাকছে গো। এবার দেখতে পায় হরলাল। ভয়ে তখন ওর গলা আটকে গেছে। কোন রকমের চেঁচি এসে বলে উঠল, ওরে, দেখছি দেখছি, আমার নাম ধরে ডাকতেছে রে। শ্যাম রে, ছোট ছোট, পালা পালা পালা, রে হাই রাই রে, আর রে হাই রাই রে। মাথায় কাঠের বোঝা ফেলে আর কিছুক্ষণ পর কুঠারগুলোও ফেলে তারা জোরে জোরে ছুটতে লাগলো। পিছন থেকে কারা যেন তাদের ধাওয়া করে আসছে। কে যেন হাসছে খিলখিল করে। ওদের নিস্তার নেই, সমানে ধাওয়া করেছে ওদের পিছনে। এক টানা শ্যাম আর হরলাল ছুটে চলেছে, হাঁপাচ্ছে হাঁপুরের মতো। তবু বিরাম নেই, বিশ্রাম নেই। ওদের তাড়া করে বেড়াচ্ছে একদল অশরীরী। তার উপর এই পথে ছোটা, এত বাধা, এত বিপত্তি। যেদিকে ছোটে সেদিকের পথই সোজা হয়ে সরু হয়ে আসে আস্তে আস্তে। তার উপর অন্ধকার। দিক ভুল হওয়া খুব স্বাভাবিক। একটানা কতক্ষণ তারা দৌড়েছিল জানি না। একসময় হঠাৎ থেমে গেল শ্যাম। হরলাল হাঁপড়ের মতো হাঁপাচ্ছে। কোথায় এলুম রে? এটা এটা কোথায়? চাঁদের আলোয় কেমন ছমছমে চারদিক। সামনের গাছপালার ফাঁক দিয়ে ছোটখাটো একটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, আর সেই ফাঁকা জায়গাতেই একটা কুঁড়ে ঘর। শ্যাম বলল, কোনো মানুষের দেখছি না তো আশেপাশে। হরলাল বলল, এ জঙ্গলে প্রথমবার আইলুম। হ্যাঁ, এই ঘর তো দেখি নাই। শ্যাম, বুঝায় দে, এই ঘর দেখেছি? দেখি নাই, তবে এমনও তো হতে পারে সে এদিকে আইনি। হরলাল চুপ করে রইল। তুমি দাঁড়ায় থাকো, আমি দেই, ভিতরে কেউ থাকলে জাগাই তারে। কেমন যেন লাগতেছে রে। নিশি এমন বাসা কইরা থাকে। হাত পাতিছে, আমাগো লগে ফাঁদ পাতিছে। যাসনে, আগে যাসনে। তুমি দাঁড়ায় থাকো, দোর বন্ধ লাগছে। তাতে কি হয়েছে? দরজা খোলা লাগবো? কেমন যেন লাগতেছে রে। জিনের মায়া হইলে
দূর তো খোলা লাগে। কুঁড়ে ঘরের সামনে গিয়ে দুজন দাঁড়ালো। শ্যাম দরজার গায়ে হাত দিতেই হরলাল বাধা দিয়ে তাকে বলল, থাম, শুনিস ওই আওয়াজ? হরদা কি যেন শোনার চেষ্টা করছে, কান পেতে কি যেন একটা শোনার চেষ্টা করছে ব্যাকুল ভাবে। কান পাতল শ্যামও, আর প্রায় সঙ্গে সঙ্গেই শুনতে পেল এক কর্কশ পাখির ডাক। কোন পাখি অমন কইরে ডাকে গো? ভালো লাগছে না রে, কেমন করতাছে। ঘরে চ। হরলাল পিছন থেকে শ্যামের গা ঘেঁষে দাঁড়ালো। তাড়াতাড়ি দরজায় ধাক্কা দিয়ে বলল, কেডা আসো ভেতরে, কেডা আসো, দরজা খোলো, বিপদ, বড় বিপদ। শ্যাম বলল, কি করছো? দরজা খোলা, দেখো দেখো। কুঁড়ে ঘরটার ভেতর চাঁদের আলো। ভিতরে ঢুকে ওরা কাউকে দেখতে পেল না। হরলাল মেঝেতে ধপ করে বসে পড়ল। মনটা কেমন করতাছে রে, কেমন যেন লাগতাছে। ঘরের এক কোণে খড়ের স্তূপ, তার উপর বসে দেওয়ালে ঠেস দিয়ে শ্যাম বলল, হ্যাঁ ভালো কথা কও তো, সারাক্ষণ শুধু এক কথা কইয়া গেলে, এত ডর সয়। আসো গল্প কইরা রাত পার করি। চুপ কর, কেডা কথা কইছে বাইরে শুনছস? কেডা ঘুইরা বেড়ায়? কান বাজছে, তোমার কান বাজছে, মনের ভুল, কিছু হইব না তোমার। হরলাল রেগে গেল, একটু জোরেই ফিসফিসিয়ে বলল, চুপ, সাবধান। কাঠগুলা তো গেলই, কুটার দুটাই ফাইলাম। কি হইবে, কি হইবে? অন কিছু হইবে না, চুরি যাবে না কিছুই। শ্যাম রে, একটা খিল আসিল না? দরজাটা আটকে দে যা। শ্যাম উঠল, খিলটা পাশেই পড়েছিল। শ্যাম সেটিকে তুলে দরজার আগল টেনে দিল, বলল, হ দিছি, পুরা আটকা দিছি, আর চিন্তা নাই তোমার। পারি না রে, আর চিন্তা পায় না, তু বল লাগে, যা হয় হোক, ভগবান বুঝে নেন। হরলালের ওই শেষ কথা, তারপর সে আর মুখ খোলার সুযোগ পায়নি। হরলাল ঘুমিয়ে পড়লেও শ্যাম চেষ্টা করে জেগে রইল অনেকক্ষণ। প্রচন্ড পরিশ্রম গেছে শরীরের উপর দিয়ে, তার উপর রাতে খাওয়া হয়নি আজ, তবু ঘুমাতে সাহস হচ্ছিল না তার। ভয় হচ্ছিল ঘুমুলে যদি কেউ চুপি চুপি আসে, এসে বুকের ওপর বসে গলা চেপে ধরে মেরে ফেলে। কিন্তু শ্যাম পারল না, ঘুমের সঙ্গে লড়াইতে হার মানতে হলো তাকে। প্রচন্ড ঠান্ডায় ঘুম ভেঙে গেল শ্যামের। ঘুম ভাঙতেই দেখলো তার গোটা শরীর ভিজে গেছে। বাইরে আবার তাণ্ডব শুরু হয়েছে, মুষলধারে বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে।
গোটা ঘরের মধ্যেও যেন একটা ঝড় বয়ে গেছে এতক্ষণ। দরজাটা হাট করে খোলা। প্রচন্ড শীতে কাঁপতে কাঁপতে সে হরদার দিকে তাকালো, আর সঙ্গে সঙ্গেই তার হৃৎপিণ্ড গলার কাছে চলে এলো। একটা সাদা পোশাক পরা মেয়ে। মেয়েটার নিঃশ্বাস যেন অগ্নিশিখা। মেয়েটা বসে আছে হরলালের বুকের উপর, ঝুঁকে আছে, বড় বড় নিঃশ্বাস নিচ্ছে সে। শ্যাম আতঙ্কিত দৃষ্টিতে মেয়েটার দিকে চোখ দিল, আর প্রায় সঙ্গে সঙ্গেই হরলালের মুখ থেকে মেয়েটি তার দিকে মুখ ফেরালো। শ্যাম মৃত্যু ভয়ে অস্থির হয়ে গেল। তার ইচ্ছে হলো উঠে দাঁড়িয়ে খোলা দরজা দিয়ে এক্ষুনি বাইরের দিকে দৌড় দেয়, কিন্তু ওঠার শক্তি তার মধ্যে নেই। সে বড়ই ক্লান্ত। সে চিৎকার করতে গেল, কিন্তু পারল না। ইতিমধ্যে মেয়েটি হরলালকে ছেড়ে দিয়ে তার কাছে এসেছে। ধীরে ধীরে শ্যামের বুকের উপর বসে পড়ল মেয়েটি। মেয়েটির মুখ ধীরে ধীরে হরলালের মতোই তার মুখের দিকে নেমে আসছে এবার। শ্যাম যেন শ্বাস নিতে পারছে না। একদম অসাড় অসহায় হয়ে সে মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগলো। কাছে, আরো কাছে নেমে এলো মুখ। হঠাৎ বিদ্যুতের ঝলকে সাদা মেয়েটার সর্বাঙ্গ যেন দেখতে পেল সে। ঘরটা যেন আলো হয়ে উঠল ইতিমধ্যে। আতঙ্কে বিস্ফারিত চোখ দিয়ে শ্যাম দেখল মেয়েটি অপূর্ব সুন্দরী। তার রূপ যেন ফেটে পড়ছে বিদ্যুতের চকমকে আলোয়। কোনো মেয়ের এমন রূপ হতে পারে, এ তো ভাবাই যায় না। ইতিমধ্যে শ্যামের মুখের অতি কাছে নামিয়ে এনেছে মেয়েটি তার মুখ, এবং আরো নামছে, আরো নামছে। কিছু হলো না, কিন্তু শ্যাম বেঁচেই রইল। কানের কাছে শুনল খুব হালকা খিলখিলে হাসি। মেয়েটি বলল, বড় মায়া হচ্ছে তোর উপর। বয়সটা তো তোর কম, তাছাড়া ভারী সুন্দর দেখতে তুই। এই মাত্র যুবক হয়েছিস, লোহার মতন পেটা শরীর। তুই বরং বেঁচে থাক, কিন্তু এই ঘটনার কথা যদি কাউকে বলিস তাহলে তোর কিন্তু আর রক্ষা নাই। আমার হাতে তোর মরণ ঘটবে, মনে রাখিস যা বললাম। কথাগুলো বলে শ্যামের বুকের ওপর থেকে নেমে গেল মেয়েটি, আর প্রায় সঙ্গে সঙ্গেই চোখের পলকে খোলা দরজা দিয়ে বাইরে চলে গেল। খোলা দরজার দিকে অনেকক্ষণ চেয়ে রইল শ্যাম। ভয় হচ্ছিল, তবু তার নড়াচড়ার একটুও শক্তি নেই। বাইরের তুমুল বর্ষণ আর বাতাসের মাতামাতি তখনও থামেনি। শ্যাম আবার শুয়ে পড়ল। খুট খুট করে ডাল ভাঙার শব্দ শুনতে লাগলো সে। একসময় সকাল হলো। সাহস করে উঠে বসল শ্যাম। তাকিয়ে দেখল হরদা সেই একইভাবেই পড়ে আছে। আস্তে আস্তে উঠে দাঁড়ালো সে। হরদার কাছে গিয়ে হাঁটু মুড়ে বসে হরদার মুখের দিকে তাকাতেই তার বুকটা ছ্যাঁত করে উঠল। হঠাৎ করে তার অনেক কান্না পেল। হরদার গায়ে হাত দিতে হয়নি। সে বুঝেছে হরদা আর নেই।
দেখতে দেখতে বছর ঘুরে গেল। শ্যাম সেই আগের মতোই ভোরবেলা উঠে জঙ্গলে কাঠ কাটতে যায়, কিন্তু সন্ধ্যার পর সে আর ফিরে না। সন্ধ্যার অনেক আগে বিকাল করেই সে ফিরে আসে। হরলাল মারা গেছে, সবাই জানে ঝড়ের কারণেই মারা গেছে। শ্যাম কাউকে কিচ্ছু বলেনি। যতদিন তার প্রাণ থাকবে ততদিন সে কাউকে কিচ্ছু বলবে না। সে মেয়েটি যে মানুষ ছিল না সেটা সে বুঝতে পারে। তবে মানুষ হোক, পেতনি হোক, পরী হোক, তার প্রতি শ্যাম কৃতজ্ঞ। তাকে চাইলেই সে মেরে ফেলতে পারত, কিন্তু শ্যামকে সে এক জীবন দান করে গেছে। এটাই আসল কথা। শ্যাম এই দয়া কখনো ভুলবে না। শ্যাম এখনো বিয়ের কথা ভাবে। গত 1 বছরে তার বিয়ে করার অনেক ইচ্ছাই হয়েছে এবং অনেক চেষ্টাও হয়েছে। শুভাকাঙ্ক্ষীর মতো গ্রামের মোড়লরা তাকে নিয়ে পাশের গ্রামে মেয়ে দেখতেও গেছে অনেকবার, কিন্তু কি হয়েছে তার কোনো মেয়েকেই তার পছন্দ হয় না। শেষমেশ শ্যাম মনস্থির করে ফেলল যে বিয়ে সে করবে, কিন্তু মেয়েটিকে হতে হবে সুন্দরী। সুন্দরী মেয়ে হলে ভালো, না হলে সে আজীবন অবিবাহিতই থেকে যাবে। একদিন কাঠের বোঝা নিয়ে অন্য একটা গ্রামের মধ্যে দিয়ে ফিরছিল শ্যাম। সন্ধ্যা হয়ে গেছে তখন। গ্রামের প্রায় মাঝখানেই বটতলায় সে একটি মেয়েকে দেখতে পেল। মেয়েটি মুখে আঙুল চাপা দিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। কাছে গিয়ে দাঁড়ালো শ্যাম। মেয়েটি আরো জোরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। অনেক কথাবার্তার পর মেয়েটির কাছ থেকে শ্যাম যা জানতে পারল তার সারমর্ম এই: মেয়েটির বাবা মেয়েটির মাকে অনেক দিন আগে ত্যাগ করেছেন। এই মেয়ে বাবার কাছেই বড় হয়েছে। কিছুদিন আগে সে তার বাবাকে হারিয়েছে। যুবতী, অবিবাহিত, কোথায় থাকবে? তাই সে এই গ্রামে তার মায়ের কাছে এসেছিল, কিন্তু এসে শুনে তার মাও এই পৃথিবীতে আর নেই। মাকে যে লোকটা বিয়ে করেছিল সে লোকটা তাকে আশ্রয় দেয়নি, তাই সে এখন অসহায়, একা। শ্যামেরও মা বাবা নেই। মেয়েটির জন্য ভারী দুঃখ হলো তার। কিন্তু তার নিজের বাড়িতে লোকজন না থাকলেও মেয়েটিকে সে কখনো নিয়ে যেতে পারে না। মনে অনেক ইচ্ছা থাকলেও সৌজন্য রক্ষার্থে কিছু করা যায় না। খুব দুঃখের সঙ্গে শ্যাম তাকে জিজ্ঞাসা করল, এখন কি করবা? মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, কি আর করব, গলায় দড়ি দেব। বেশ বিচলিত হয়ে পড়ল শ্যাম। মেয়েটি কত দুঃখে কথাটা বলছে তা সে বুঝতে পারল। তাছাড়া গলায় দড়ি দিয়ে মরার চেষ্টা করা তো বিচিত্র নয়। যখন শ্যাম তার মাকে হারায় তখন সেও তো বিষ খেয়ে আত্মহত্যার কথা চিন্তা করেছিল। হঠাৎ সে মেয়েটিকে বলে বসল, আমার লগে যাইবা গ্রামে? দেই কেউ জায়গা দেয় যদি। মেয়েটি রাজি হয়ে গেল। এতক্ষণ মুখ লুকিয়ে সে কাঁদছিল, এবার চোখের জল শাড়ির আঁচলে মুছে সে মুখ তুলে তাকালো, আর প্রায় সঙ্গে সঙ্গেই মুগ্ধ হয়ে গেল শ্যাম। সেই মুহূর্তে তার মনে হলো যদি বিয়ে করতে হয় তো এইরকম একটি মেয়েকেই সে করবে। সত্যি এমন রূপ দেখা যায়? মেয়েটিকে নিয়ে গ্রামের পথে হাঁটতে হাঁটতে অনেক রঙিন স্বপ্ন দেখতে লাগলো শ্যাম। মেয়েটি পিছু পিছু হাঁটছে। সন্ধ্যা পড়েছে।
চাঁদের আলোয় বারবার পিছু ফিরে মেয়েটিকে দেখছে শ্যাম। আহা, বড় সুন্দরী, এমন রূপ যে বারবার দেখলেও আবার দেখতে ইচ্ছে করে। কিছুতেই তাকে দেখে আশ মেটে না। গ্রামের মোড়লের বাড়িতে শ্যাম মেয়েটিকে নিয়ে গেল। মোড়ল বাড়ি নেই। মোড়লের বউকে সব কথা বলে মেয়েটিকে আপাতত আশ্রয় দেবার অনুরোধ করল সে। মোড়ল গিন্নি মেয়েটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন, অনেক প্রশ্ন জিজ্ঞাসা করলেন। তারপর সব শুনে তিনি রাজি হলেন। শ্যামকে আলাদা করে ডেকে নিয়ে মোড়ল গিন্নি বললেন, আরে শ্যাম, তোকে আমরা বোকা বলি আর তোর পেটে এত বুদ্ধি? এমন পরীকে তুই বেছে এনেছিস, কিন্তু তুই তো বাবা কালো খেঁদা। এই পরীকে বউ করে বাবা ধরে রাখতে পারবি তো? শ্যাম লজ্জায় এতটুকু হয়ে গেল। মনে মনে মেয়েটিকে বিয়ে করার সে যত স্বপ্নই দেখুক, কেউ যদি সামনাসামনি এমনভাবে বলে দেয় তাহলে কান্না লজ্জা হয়। পরদিন গ্রামে কথাটা ছড়িয়ে পড়ল। যার সঙ্গে দেখা হয় সবাই শ্যামকে তার বৌভাগ্যের জন্য অনেক কথা বলতে শুরু করে। এত কথার পর বিয়েটা হওয়া খুব সহজ, আর সহজে হয়েও গেল। সুন্দরী বউ পেয়ে শ্যাম যত না আনন্দিত, শ্যামের মতো বলিষ্ঠ, কর্মঠ এবং চরিত্রবান স্বামী পেয়ে শান্তাও যার পর নাই মহা খুশি। শান্তা নিজেকে সুগৃহিণী প্রমাণিত করল মাত্র কয়েকদিনের মধ্যে। স্বামীকে সে দেবতার চেয়েও ভালোবাসে। আদর যত্নে স্বামীকে যে পারে সে মাথায় তুলে রাখে। অন্ধকার থাকতেই খুব ভোরে ওঠে শান্তা, রান্না করে, জঙ্গলের জন্য অনেক খাবার বেঁধে দেয় সে। সন্ধ্যার পর আবার ঘরে ফেরে শ্যাম। শীতকাল হলে জল গরম করে রাখে, আর গরমকালে খেতে দিয়ে পাশে বাতাস করতে থাকে অনবরত। এমন সুখে শান্তিতে নির্ঝঞ্ঝাটে অনেকগুলো বছর পেরিয়ে গেল তাদের। 6টা ছেলে মেয়ে হয়েছে শ্যামের। তবে এখনো কাট কাটে সে। গ্রামে ওদের দুজনেরই খুবই প্রশংসা। বিশেষ করে শান্তার ব্যাপারে তো অনেক কথাই হয়। সবাই এক বাক্যে স্বীকার করে যে শান্তার মতো মেয়ে হয় না। স্বয়ং ভগবানই ওকে পাঠিয়েছেন শ্যামের জন্য। কিন্তু গ্রামে আরো এক ধরনের কথা শোনা যায়। বয়স মানুষ মাত্রই বাড়ে, অথচ 6টা সন্তান হবার পরও শান্তার চেহারা যেন এখনো যৌবনে ভরপুর। তাকে দেখতে এখনো 16 বছরের কুমারী মনে হয়। যে বয়স সে বয়সই আছে, যে রূপ সে রূপই আছে। একদিন রাতে ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়েছে। শান্তা 2 পা ছড়িয়ে দিয়ে আলোর সামনে বসে বসে কাঁথা সেলাই করছে। ছেলেমেয়েদের সাথেই শ্যাম শুয়ে আছে, তবে সে ঘুমায়নি। মুগ্ধ দৃষ্টিতে শান্তার দিকে তাকিয়েছে সে। এক দৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে শ্যাম বলে উঠল, বউ, তোরে দেখা অন্য আর এক মেয়ে ছেলের কথা মনে পড়ে। অনেক ছোট ছিলাম তখন। মেয়ে ছেলেটা তোরই মতো সুন্দর আসিল। সেলাই থেকে মুখ না তুলেই শান্তা সকৌতুকে জানতে চাইল, কে গো সে? কোথায় তাকে দেখেছিলে? শ্যাম এরপর বলতে শুরু করল। 10 বছর হয়ে গেছে, কিন্তু সেই বিভীষিকাময় রাতের কথা এখনো মনে আছে শ্যামের। ধীরে ধীরে সেই জঙ্গলের কথা, বৃষ্টির কথা, ঝড়ের কথা, কুঁড়ে ঘরের কথা, সেই অদ্ভুত সুন্দরী মেয়েটির কথা, মেয়েটির আচরণের কথা, তার বুকের ওপর বসে ফিসফিস করে মেয়েটি যে কথা বলেছিল সে কথা, সব কিছু সে শান্তাকে বলল। অবশেষে
উপসংহারে সে বলল, সে মেয়ে ছেলেটা মানুষ আসিল না, চাইলেই আমারে মাইরা ফেলিত, ভাগ্যিস মারে নাই। হন তাহলে তোরে কি পাইতুম, কি কস? রাত্রির সৌম্য শান্ত গ্রাম্য পরিবেশ হঠাৎ করে চঞ্চল হয়ে উঠল যেন। শান্তার সুন্দর সুকুমার মুখখানি হঠাৎ করে যেন হিংস্র হয়ে উঠল। আচমকাই তার হাতের কাঁথা ছুঁড়ে ফেলে দিয়ে তড়াক করে দাঁড়িয়ে পড়ল শান্তা। কিন্তু সেই সৌম্য শুভ্র শান্তা সে কোথায়? বিশাল হয়ে যাচ্ছে তার শরীরটা, আকারে বাড়ছে অট্টহাস্য করতে করতে। শ্যাম ভয় পেয়ে গেল। প্রায় আর্ত চিৎকার করে সে উঠে বসে বলল, বউ, কি হইল তোর? ও বউ, কি করস? হিংস্র রাক্ষসী তখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তার শিকারের দিকে। আমি সেই মেয়ে, তোর সেই ঘটনার কথা মনে নেই? তোকে না বলতে বারণ করেছিলাম? এবার তোকে আমি খুন করব। পরদিন সকালে গ্রামের মানুষরা শ্যামের মৃতদেহ আবিষ্কার করল, কিন্তু শান্তা আর তার 6টি ছেলে মেয়েকে কোথাও দেখা গেল না। কেউ বলতে পারল না তারা কোথায় গেছে। আর তাদের এই ভালোবাসার কুটিরের এমন ভগ্ন দশাই বা কেন, তারও হদিশ কেউ দিতে পারল না। একটি রাত্রে যেন ঝড় বয়ে গেছে এই গ্রামের উপর দিয়ে। অনেক বছর কাটল, শান্তা এবং তার সন্তানদের আর কেউ কোনো দিন দেখেনি। গল্পটি কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভালো লাগলে আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমাদের উৎসাহ দেবেন। শুনতে থাকুন, সাথে থাকুন। আপনাদের অজস্র ধন্যবাদ।